এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন এবং নিরাপত্তা পরিস্থিতি জানাতে হাইকোর্ট এলাকায় আছেন আতাউর কাউসার। ধানমন্ডিতে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি শুরুতেই যাচ্ছি আফজালের কাছে। আফজাল, কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা শুরু হবে আমরা যতটুকু জানতে পেরেছি, এবং এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে প্রবেশ করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং তার টিম। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন অফিস, চিফ প্রসিকিউটর থেকে শুরু করে তার প্রসিকিউশন টিমের সদস্যরাও ট্রাইব্যুনালের প্রবেশ করেছেন। এবং আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের বেশ কয়েকজন, যাদের অনেকেই পা হারিয়েছেন, কেউ এক চোখ হারিয়েছেন বা কেউ দুই চোখ হারিয়েছেন, তাদের অনেককেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকের এই রায় ঘোষণাকে কেন্দ্র করে তারা এসেছেন এবং তারা এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে এজলাসে সেখানে তারা প্রবেশ করেছেন। এর বাইরেও আমরা দেখেছি যে শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ তিনিও এসেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনিও এসেছেন, ছাত্রদল নেতা হামিম তিনিও এসেছেন, তাকেও আমরা দেখেছি। এছাড়া বেশ কয়েকজন শহীদ পরিবারের সদস্য, শহীদের পিতা, তারা কিন্তু এই রায় শোনার জন্য অপেক্ষা করছেন বা তারা এসেছেন এবং তাদের প্রতিক্রিয়া আমরা নিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি। তারা সর্বোচ্চ শাস্তি শেখ হাসিনার দাবি করেছেন, একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল এরও সর্বোচ্চ শাস্তি তারা দাবি করেছেন। এবং এর আগে আমরা সকালের দিকেই প্রসিকিউশনের পক্ষ থেকেও কথা বলেছি। প্রসিকিউশনও মনে করছে যে এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ তারা পাবেন। একই সঙ্গে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে জুলাই শহীদ আহতদের ক্ষতিপূরণ বিষয়ে দেওয়ার যে আবেদন তারা এরই মধ্যে ট্রাইব্যুনালে এর আগেই করে রেখেছেন, সেটির বিষয়ে ট্রাইব্যুনালের একটি আদেশ আসবে এমনটি তারা প্রত্যাশা করছেন। যদিও এই দুইজনের পক্ষে স্টেট ডিফেন্স আমির হোসেন, তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি বলেছেন যে তিনি যে মামলার যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, শুনানি করেছেন, সব কিছু মিলিয়ে পুরো বিচার প্রক্রিয়াকেই তারা মনে করছেন, যে তিনি মনে করছেন স্টেট ডিফেন্স যে বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে হয়েছে এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়া হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করছেন তার যে মক্কেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি ন্যায় বিচার পাবেন, মুক্ত হবেন, এমনটি কিন্তু তিনি প্রত্যাশা করছেন। এটি স্টেট ডিফেন্সের মতামত। এর বাইরেও অনেক আইনজীবী কিন্তু আসছেন আজকের এই রায় দেখার জন্য বা রায় ঘোষণা শোনার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে দলে দলে আইনজীবীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশ করছেন, এটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আর যেটি বলে রাখি যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় প্রায় 1400 শহীদ হয়েছিল। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে 1400 জন শহীদ হয়েছে, প্রায় 30,000 মানুষ ছাত্র জনতা, নিরস্ত্র ছাত্র জনতা আহত হয়েছিল। তাদের আত্মার দিকে তাকিয়ে, অর্থাৎ যারা শহীদ হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে এমনটাই প্রত্যাশা করছেন যদি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়, সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। একই সঙ্গে যদি বলে রাখি যে প্রসিকিউশনের পক্ষ থেকে এই দুই আসামির বিরুদ্ধে, অর্থাৎ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মোট 5টি অভিযোগ তারা এনেছিলেন। এর মধ্যে একটি প্রধান যে অভিযোগ, সেই অভিযোগটি হচ্ছে যে জুলাই আগস্টের আন্দোলনের সময় যে সারা দেশে যে হত্যাযজ্ঞগুলো হয়েছিল, সকল হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার ওপর। তিনি সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত হয়েছেন এবং তাকে প্রসিকিউশন ভাষায় বলা হয়েছে তিনি হচ্ছেন অপরাধের নিউক্লিয়াস। তিনি হত্যার উস্কানি দিয়েছেন, প্ররোচনা দিয়েছেন, পরিকল্পনা করেছেন এবং একই সঙ্গে ইন্ধন জুগিয়েছেন। এটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মোট 5টি অভিযোগের প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগটি হচ্ছে যে আন্দোলন যখন চলছিল তখন আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ড্রোন উড়িয়ে আন্দোলনকারীদের অবস্থান চিহ্নিত করে সেখানে হেলিকপ্টার পাঠিয়ে হেলিকপ্টার থেকে বোম্বিং করা হয়েছে, গুলি নিক্ষেপ করা হয়েছে। এবং একই সঙ্গে যখন ফজলুল তাপসের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপটি হচ্ছিল, তখন তিনি শেখ হাসিনাকে বলতে শোনা যায় যে এই জুলাই আন্দোলন দমনে যারা আন্দোলন করছেন, নিরস্ত্র ছাত্র জনতার ওপর লেথাল উইপেন ব্যবহার করার তিনি নির্দেশ দিয়েছিলেন।
এটি হচ্ছে দ্বিতীয় অভিযোগ। তৃতীয় অভিযোগটি করা হয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে পুলিশ খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং সেই অভিযোগটিও কিন্তু শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল মামুনের বিরুদ্ধে আনা হয়েছে। চতুর্থ অভিযোগ হচ্ছে যে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন ঠিক পতনের আগ মুহূর্তে আশুলিয়া থানার সামনে আমরা দেখেছি যে 5 জনকে গুলি করে হত্যা করার পরে একজন আহত ব্যক্তি, তাকেও কিন্তু মোট 6 জনকে একটি গাড়িতে তুলে সেখানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে সেই 6 জনের লাশ পুড়িয়ে দেওয়া হয় এবং প্রসিকিউশন বলছে যে এই হত্যার দায়ও শেখ হাসিনার, কারণ তার নির্দেশে তার উস্কানিতেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে। এটি হচ্ছে চতুর্থ অভিযোগ। পঞ্চম অভিযোগ হচ্ছে যে চাংখারপল্লী, এটিও শেখ হাসিনার যেদিন পালিয়ে গেছেন 5 আগস্ট সেই দিনের ঘটনা এবং সেদিন ঠিক একটার ঠিক আগ মুহূর্তে চাংখারপুলে পুলিশ গুলি করে 6 জনকে হত্যা করা হয়। এর মধ্যে আমরা সবাই জানি শহীদ আনাসের কথা। শহীদ আনাস যে চিঠি লিখে বাসা থেকে বের হয়েছিলেন সেই চিঠির কথা আমরা সবাই জানি। এই 5টি অভিযোগের সপক্ষে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 54 জনকে সাক্ষী করেছে এবং 54 জন সাক্ষীর মাধ্যমে প্রসিকিউশন প্রমাণ করার চেষ্টা করেছে যে এই হত্যাকাণ্ডের দায় এবং সারা বাংলাদেশে, শুধুমাত্র সারা বাংলাদেশে যে নৃশংসতাগুলো হয়েছে, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, সকল অপরাধের সুপিরিয়র কমান্ডার হিসেবে শেখ হাসিনা এবং দ্বিতীয় কমান্ডার হিসেবে আসাদুজ্জামান খান কামাল এর দায় রয়েছে। আর একটি কথা বলে রাখি যে এইখানে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন তিনি আসামি ছিলেন, তিনি নিজের দায় স্বীকার করেছেন এবং তিনি নিজে অভিযুক্ত এটি আদালতের সামনে বলেছেন এবং তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি এই জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনা কী ধরনের নির্দেশ দিয়েছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কী ধরনের নির্দেশ তাকে দিয়েছিল সকল কিছু তিনি উন্মোচন করবেন। সেই শর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী চৌধুরী আব্দুল মামুনকে আসামি থেকে রাজসাক্ষী করা হয় এবং রাজসাক্ষী করার পরে তিনি আদালতে বিস্তারিত একটি জবানবন্দি দিয়েছেন। মোটা দাগে চৌধুরী আব্দুল মামুন তার জবানবন্দিতে, তার দায় স্বীকার করে দেওয়া জবানবন্দিতে তিনি যেটি বলেছেন যে জুলাই আন্দোলনের সময় 3 সপ্তাহে যে নৃশংসতাগুলো হয়েছে, পুলিশ যে গুলি করেছে, সকল নির্দেশনা এসেছে শেখ হাসিনার কাছ থেকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মাঠ পর্যায়ে থেকে এইসব নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। সেই বিষয়গুলো কিন্তু চৌধুরী আব্দুল মামুন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেছেন এবং এর প্রেক্ষিতেই প্রসিকিউশন বলছে যে চৌধুরী আব্দুল মামুন যে জবানবন্দি দিয়েছে ট্রাইব্যুনালে, সেই জবানবন্দিতে প্রসিকিউশন সন্তুষ্ট হয়েছেন। এখন যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মনে করেন যে চৌধুরী আব্দুল মামুন সত্য উন্মোচন করেছেন, সকল ঘটনার নেপথ্যের কারণগুলো তিনি প্রকাশ করেছেন, তখনই কিন্তু ট্রাইব্যুনাল তার সাজার বিষয়টি ভাববে, অর্থাৎ তাকে সাজা দিবেন নাকি তাকে মুক্তি দেওয়া হবে সেই বিষয়টি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন। চৌধুরী আব্দুল মামুনের কোনো সাজার আবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানায়নি। অর্থাৎ আমরা ধরেই নিতে পারি যে চৌধুরী আব্দুল মামুনের ভাগ্য কি রয়েছে সেটি এই রায়ের মাধ্যম দিয়েই আমরা জানতে পারবো। আর যেটি বলে রাখি যে এই 54 জন সাক্ষী ট্রাইব্যুনালের প্রসিকিউশনে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে শুধুমাত্র যে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন তা কিন্তু নয়, জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন এমন ব্যক্তিরা কিন্তু এই ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন। আমরা যদি সাক্ষীর একটি সামগ্রিক বর্ণনাটা দেখি, যে সাক্ষীদের পরিচিতি যদি দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাই যে এখানে শুধুমাত্র ভিকটিম সাক্ষ্য দিয়েছেন, আহত ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন, শহীদের পরিবার, ঘটনার সাক্ষী, চিকিৎসা প্রদানকারী ডাক্তার, জবানবন্দি তালিকার সাক্ষী, পোস্টমর্টেম যিনি করেছেন শহীদদের সেই সমস্ত ডাক্তার এসে সাক্ষ্য দিয়েছেন এবং যখন পুলিশ নৃশংসভাবে ছাত্র জনতার ওপর গুলি করছিল সেই সময় অনেকেই বিভিন্ন বাসাবাড়ির ছাদ থেকে বা রাস্তায় অনেকেই ভিডিও ধারণ করেছেন। সেই ভিডিও ধারণকারী সাংবাদিক যারা ছিলেন তারাও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন, আন্দোলনে অংশগ্রহণকারী সাক্ষ্য দিয়েছেন, দোষ স্বীকারকারী আসামি তিনি সাক্ষ্য দিয়েছেন, প্রত্যক্ষদর্শী, ফরেনসিক বিশেষজ্ঞ, ব্যালিস্টিক বিশেষজ্ঞ, ঘটনার পটভূমি, ঐতিহাসিক বিশ্লেষণকারী, আন্দোলনের সমন্বয়কারী, গুমের শিকার, পুলিশ, ওয়ার্ল্ডেস অপারেটর, তদন্ত সংস্থার লাইব্রেরিয়ান, বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও তদন্তকারী কর্মকর্তা। এই 54 জনের মতো
সাক্ষী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে 5টি অভিযোগ আনা হয়েছে ট্রাইব্যুনালে, সেই 5টি অভিযোগ প্রমাণের সপক্ষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন 54 জনের সাক্ষী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন এবং প্রসিকিউশন খুবই স্পষ্ট করেই যেটি বলছেন যে তারা যে সাক্ষ্য প্রমাণ এবং যে অডিও রেকর্ড অর্থাৎ 4টি ফোনালাপ, একটি হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে ফজলিনুর তাপসের, একটি হচ্ছে শেখ হাসিনার সঙ্গে মাকসুদ কামালের সে সময়কার সাবেক ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, একই সঙ্গে হাসানুল হক কিনু জাসদ নেতা, তার সঙ্গে 2টি ফোনালাপ, মোট 4টি ফোনালাপে কথা বিশ্লেষণ করে আনুষঙ্গিক তথ্যপাত্র, এমনকি যে হেলিকপ্টারগুলো থেকে গুলি করা হয়েছে ছাত্র জনতার ওপর, বোম্বিং করা হয়েছে, সেই হেলিকপ্টারের ফ্লাইট শিডিউলও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে জব্দ করা হয়েছে। সব কিছু বিবেচনা করেই প্রসিকিউশন যেটি আশা করছে যে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনের সাজা কী হবে সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই ঠিক করবেন। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আমার সহকর্মী আফজাল হোসেন জানাচ্ছিলেন রায় এবং মামলার বিষয় নিয়ে তথা ট্রাইব্যুনালের ভেতরকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বিষয়ে জানাচ্ছিলেন তিনি। আমি আছি ট্রাইব্যুনালের বাইরে এবং এই যে মামলাটি স্পর্শকাতর যে মামলা, সেই মামলার রায়ের যে সময় যতই ঘনিয়ে আসছে, সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়, সেই বিষয়টি তুলে ধরতে চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি সকাল থেকে অনেক কঠোর পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য অনেক কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনোভাবেই যাতে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হতে না পারে সে ব্যাপারে চারদিকে কঠোর নজরদারিতে রেখেছেন তারা, এমনটি আমাদের জানিয়েছেন। এবং গত রাত থেকে আজ পর্যন্ত কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, 2-1টি জায়গায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে, যার প্রেক্ষিতে কিন্তু এই যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটি আরও বেশি ঢেলে সাজিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের একটি চেষ্টা যে কোনোভাবেই যাতে আর কোনো ধরনের ব্যত্যয় না ঘটে, জনগণের জানমালের নিরাপত্তা হানি হয়, এ ধরনের কোনো বিষয় যাতে কোনোভাবে কেউ ঘটাতে না পারে সে ব্যাপারে তারা সচেষ্ট রয়েছেন। এবং বারবারই আমি যেটি বলে এসেছি সকাল থেকে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা তৎপর, এর একটি অন্যতম বিষয় হচ্ছে গতকাল ডিএমপি কমিশনার তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যাতে যারা অগ্নিসংযোগ করতে চায়, যারা ককটেল বিস্ফোরণ ঘটাতে চায়, তাদেরকে যাতে প্রয়োজনে নিবৃত্ত করতে না পারলে প্রয়োজনে গুলি ছুড়ে হলেও তাদেরকে যেন নিবৃত্ত করা হয়। তো এ থেকেই বোঝা যায় আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা তারা কঠোর অবস্থানে আছেন, জিরো টলারেন্স নীতিতে তারা চলছেন যে কোনোভাবেই জনগণের জানমালের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়। এবং আপনারা জানেন যেহেতু একটি সাপ্তাহিক কর্মদিবস, স্বাভাবিকভাবেই মানুষজন তাদের জীবিকা নির্বাহের তাগিদে সকাল থেকেই বের হচ্ছেন, কাজে এই যে শাটডাউন কর্মসূচির কোনো প্রভাব যেন জনগণের উপরে না পড়ে সেজন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সচেষ্ট আছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে জনগণের চলাফেরাও বেড়েছে, গাড়ি ঘোড়ার সংখ্যাও বেড়েছে এবং মানুষজনও জীবিকা নির্বাহের তাগিদে বাসা থেকে বের হয়ে কাজে যাচ্ছেন। যে একটি আশঙ্কা ছিল যে কোনোভাবে জানমালের ক্ষয়ক্ষতি হলে হয়তো মানুষজন ঘর থেকে বের হবেন না, তেমন কোনো ঘটনা ঘটেনি বিধায় আসলে মানুষজন সাহস করেই তাদের প্রয়োজনের তাগিদে বের হচ্ছেন। আমরা এর আগে দেখেছিলাম যে রায় ঘোষণার যেদিন ডেট ছিল, যেদিন তারিখ নির্ধারণ করা হবে কবে রায় ঘোষণা করা হবে, সেদিন এবং তার আগের দিনও কিছুটা কম সংখ্যক মানুষজন বাসা থেকে বের হয়েছিলেন। একটি আশঙ্কা সকলের মধ্যে ছিল, আমরা ভেবেছিলাম বা একটি আশঙ্কা মানুষের মধ্যে ছিল যে আজকেও হয়তো তেমন কিছু হতে পারে। তো এখন পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটায় কিন্তু মানুষজন ঠিকই তাদের প্রয়োজনীয় কাজে বা জীবিকা নির্বাহের তাগিদে বের হচ্ছেন। যদিও আজ সকালে ধানমন্ডিতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কিন্তু তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থায় আছেন সেখানে সহ পুরো রাজধানী জুড়ে। তো সেখানে অর্থাৎ ধানমন্ডিতে আমার আরেক সহকর্মী আছেন মাসুদুর রহমান, সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যেতে চাই তার কাছে। এই মুহূর্তে ধানমন্ডিতে যে চেকপোস্ট চলছে সেটি দেখানোর চেষ্টা করি একটু। এই চেকপোস্টটি আসলে শুরু হয়েছে যখন আমাদের ফ্রেম থেকে একটু সামনে যে ওভারব্রিজটি দেখা যাচ্ছে, সেই ওভারব্রিজের নিচেই একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এরপরেই আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অর্থাৎ ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ধানমন্ডি যে জোন, সেই জোনের পুলিশের পক্ষ থেকে এখানে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয় এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে যে সকল বাইকগুলো তাদের সন্দেহ মনে হচ্ছে বা যে সকল
সকল বাইকগুলো ব্যাগ বহন করছে তাদেরকে তারা গতিরোধ করছে এবং তাদেরকে তল্লাশি করে তাদের যেই ব্যাগের ভেতর কিছু আছে কিনা সেই বিষয়গুলো তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করার চেষ্টা করছে। আর এই যে এই ধানমন্ডি 32 নম্বর ঘিরে এবার এ কারণেই বেশি কড়াকড়ি, কারণ গত লকডাউন যখন ঘোষণা করেছিল 13 নভেম্বর, তখন আমরা দেখেছিলাম যে এই যে ধানমন্ডি 32 ঘিরে আওয়ামী লীগের বেশ কিছু কর্মী সমর্থকরা এখানে ঢোকার চেষ্টা করেছেন, এখানে স্লোগান দেওয়ার চেষ্টা করেছেন এবং এর ভেতরে ঢুকে বঙ্গবন্ধুর যেই প্রতিকৃতি সেই প্রতিকৃতি ধ্বংস এবং সেটার ভেতরে যেই ধ্বংসাবশেষ রয়েছে সেগুলোর নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন আওয়ামী লীগের কর্মীরা। তো তারপরে আমরা দেখেছি যে এখানে যারা ছাত্র শিবির থেকে শুরু করে অন্যান্য বিক্ষুব্ধ জনতা যারা ছিল তারা তাদেরকে আটক করে তাদেরকে গণধোলাই দেওয়ার যেই বিষয়গুলো সেগুলো এখানে লক্ষ্য করা গিয়েছিল। তো যে কারণে এবার ধানমন্ডিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং 32 নম্বরের দুটি প্রবেশ পথেই আজকের জন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং বাইরে সাজোয়া যে যান আছে পুলিশে সেটি দিয়ে কর্ডন করে রাখা হয়েছে। আর শুধু ধানমন্ডি না, ধানমন্ডির আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সকাল থেকে আমি সেগুলো প্রদক্ষিণ করেছি, বাংলা মোটরে গিয়েছি, শাহবাগে গিয়েছি, নিউ মার্কেটে গিয়েছি। এই এলাকাগুলোতে আমরা দেখেছি যে প্রত্যেকটি মোড়ে মোড়ে প্রত্যেকটি অলিতে গলিতে পুলিশ সদস্যদের কড়া নজরদারি, পাশাপাশি টহলের মাধ্যমে তারা যেই আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কড়াকড়ি যে আরোপ সেটি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়েই কমপ্লিট যে শাটডাউন সেটি চলছে। তো এই মুহূর্তে এ বিষয়ে আরও তথ্য জানাতে আমরা একটু খিলক্ষেতে যেতে যাই। সেখানে আছেন আমাদের সহকর্মী রায়দুল ইসলাম শুভ, তার কাছে যেতে চাই। শুভ, কি পরিস্থিতি দেখছেন খিলক্ষেতে? মাসুদ, ধানমন্ডির কথা আপনি যেমনটা বলছিলেন, আমি যদি কথা বলতে চাই, এই এয়ারপোর্ট এবং উত্তরা খিলক্ষেত এলাকাগুলো কিন্তু সকালের দিকে যতটা নীরব ছিল তা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের উপস্থিতি এবং যানবাহনের চাপ দুটোই কিন্তু বেড়েছে। কেননা সকালের দিকে মানুষের মধ্যে একটা আতঙ্কবোধ বিরাজ করলেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মানুষের কাছে আশ্বস্ত ফেলায় কিন্তু মানুষ এখন ঘর থেকে বেরিয়ে আসছে এবং এই যে যানবাহনগুলো, ব্যক্তিগত গাড়ির সংখ্যাগুলো আমরা কম দেখতে পেয়েছিলাম এবং যেই সেটিং বাসগুলো রয়েছে সেই বাসগুলোর সংখ্যাও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই যাত্রী এবং বাস দুটোই কিন্তু বেড়েছে। এদিকে কিন্তু পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা মাঠ পর্যায়ে কাজ করছে নিরাপত্তা দিতে, তাদেরকে কিন্তু আমরা বেশ সজাগ থাকতে দেখেছি। সকালের ঘটনা যদি বলতে চাই যে সকাল 8:30টার দিকে একটি একতা এক্সপ্রেস ট্রেন থেকে কিন্তু বিমানবন্দর স্টেশনে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাবের একটি ডগ স্কোয়াড টিমকে সঙ্গে নিয়ে এবং সেখান থেকে একটি অস্ত্র এবং 4টি ককটেল এবং একটি বুলেট উদ্ধার করেছে বলে আমাদেরকে যেমনটা জানিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তো যে কোনো ধরনের নাশকতা এড়াতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা পয়েন্টে পয়েন্টে বিশেষ বিশেষ মোড় যেগুলো রয়েছে সেগুলোর যে যারা মোটরসাইকেল আরোহী রয়েছে বিশেষ করে তাদেরকে আটকে দিয়ে কিন্তু তাদের ব্যাগ বা সঙ্গে থাকা কোনো সরঞ্জাম সন্দেহ হলে আসলে তাদেরকে আটকে দিয়ে সেগুলো আসলে তল্লাশি চালানো হচ্ছে এবং কাগজপত্র চেক করা হচ্ছে যে তারা আসলে ঢাকায় অবস্থান করেন কিনা বা তাদের কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে কিনা। কেননা এই গতকালকে আজকের এই রায়কে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে কমপ্লিট শাটডাউনের যে ঘোষণা দিয়েছিল নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগের পক্ষ থেকে, সেই কার্যক্রম সেটি কিন্তু আসলে চলছে এবং কয়েকটি বাসে আগুন লাগার ঘটনা এবং ধানমন্ডিতে আমরা দেখেছি যে আমাদের সহকর্মীরাও জানিয়েছেন, মাসুদ যেমনটা বলছিলেন যে ধানমন্ডি 32-এ কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনাও কিন্তু ঘটেছে। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত উত্তরা এয়ারপোর্ট এবং খিলক্ষেত এই সকল এরিয়াগুলো তো মোটামুটি অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে এবং মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে খিলক্ষেত থেকে সবশেষ। জুলাই হত্যাযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে রায় ঘোষণার প্রক্রিয়া চলছে। আর সেই খবরাখবর জানাতে খিলক্ষেত থেকে যুক্ত ছিলেন সহকর্মী রায়দুল শুভ, তার আগে ধানমন্ডি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদুর রহমান, তার আগে হাইকোর্ট এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতাউর কাউসার এবং তার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন।